আমরা বলতে চাচ্ছি কোনো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন থাকে তাহলে পরের ক্লজকেই বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। Hi my friend, I am Enu Ahmed. Today our topics is adjective clause. তো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে। তো ফার্স্টে দেখব হোয়াট ইজ কল অ্যাডজেক্টিভ ক্লজ। তো একদম সিম্পলভাবে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে বলবো যে ক্লজ বাক্যের মধ্যে শুধুমাত্র একটি সিঙ্গেল অ্যাডজেক্টিভের মতনই কাজ করে তাহলে তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, সহজ সংজ্ঞা। তো এখন যদি বলা হয় হোয়াট ইজ কল অ্যাডজেক্টিভ, আমরা মনে হয় জানি অ্যাডজেক্টিভ সেই শব্দকে বলা হয় যে শব্দ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ নাউন সম্পর্কে যে শব্দ অতিরিক্ত তথ্য দেয় তার নামই হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বা অবস্থান নির্ণয় করে যে শব্দ তার নামই মূলত অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, আর অ্যাডজেক্টিভ ক্লজের আগে মনে হয় আমাদের আরেকটা বিষয় জানতে হবে, হোয়াট ইজ কল ক্লজ। ক্লজ ইজ আ গ্রুপ অফ সাম রিলেটেড ওয়ার্ড হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব কম্বিনেশন, অর্থাৎ যে শব্দগুচ্ছের মধ্যে একই সাথে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একত্রে থাকে তাকে বলা হয় ক্লজ। আর এই ক্লজ যদি অ্যাডজেক্টিভের মতনই আসান করে তাহলে তাকেই বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এখন যাব আমাদের বডি। তো ফার্স্ট আমরা একটা এক্সাম্পল নেব। এক্সাম্পল যেমন আই স এ রোমান্টিক গার্ল। তো গার্ল এখানে অবশ্যই নাউন। তো নাউন আমরা মনে হয় জানি নামবাচক যে শব্দ সবগুলো হয় নাউন। আর এখানে যদি বলা হয় রোমান্টিক গার্ল, তো আমাদের অতিরিক্ত নাউন সম্পর্কে বলা হয়েছে মেয়েটি কী রকম বা কোন ধরনের, তাহলে উত্তরটা আসবে রোমান্টিক। আর এই রোমান্টিক শব্দটা একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভ। তো এই সিঙ্গেল অ্যাডজেক্টিভকে যদি আমরা কোনো ক্লজে রূপান্তর করি, যেমন আই স এ গার্ল হু ওয়াজ রোমান্টিক, আমি একটি মেয়ে দেখেছিলাম সে ছিল রোমান্টিক। ইউসি, এখন এই শব্দগুচ্ছর মধ্যে আছে একটি সাবজেক্ট, হু এখানে সাবজেক্ট হিসাবে কাজ করছে, তারপরে আছে একটা ফাইনাইট ভার্ব যাকে আমরা টেন্স ভার্ব বলি, অর্থাৎ হু ওয়াজ রোমান্টিক, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, ফার্স্টে ছিল অ্যাডজেক্টিভ আর তার সাথে যখনই আমরা একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব যোগ করছি তখন এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু একটা সিঙ্গেল ইউনিট হিসাবেই কিন্তু কাজ করছে, শুধুমাত্র রোমান্টিক হিসাবেই কাজ করছে হু ওয়াজ রোমান্টিক এই শব্দগুচ্ছ। তো এখন দেখব আমরা অ্যাডজেক্টিভ ক্লজের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভ ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ নিজে একা একা অর্থ প্রকাশ করতে পারে না, আর যখনই মেন ক্লজের সাথে যুক্ত হয় তখনই সুন্দর একটা অর্থ আমরা পাই। তো বন্ধুরা, তারপরে দেখব আরেকটি ধাপ, আর রিলেটিভ প্রোনাউন। তো বন্ধুরা, এখানেই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ তথ্য। সমস্ত অ্যাডজেক্টিভ ক্লজগুলোই মূলত রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হবে। এখানে কিন্তু একদম ভাইটাল পয়েন্ট আমাদেরকে খুব ভালো মতনই জানতে হবে। তো রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব এদেরকে বলা হয় সাব অর্ডিনেটর, অর্থাৎ সাব অর্ডিনেটর দ্বারা স্টার্ট হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো রিলেটিভ প্রোনাউনগুলো যদি আমরা দেখি তাহলে কী কী? হু আমরা জানি ব্যক্তির পরিবর্তে বসে। তো হুর তিনটা ফর্ম থাকে। হু একটি সাবজেক্টিভ ফর্ম বা আমরা বলি নমিনেটিভ ফর্ম, তারপরে অবজেক্টিভ ফর্ম এবং পজেসিভ ফর্ম। তার মানে হু, হুম, হুজ এগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর হুইজ ইতর প্রাণী বা শিশুর ক্ষেত্রে আমরা হুইজ ব্যবহার করি সাধারণত বেশি, তবে বস্তুর পরেও ব্যবহার করা হয়। আর দ্যাট বস্তুর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, তবে দ্যাট ইতর প্রাণী বা শিশুর ক্ষেত্রে যেমন ব্যবহার করা যায় ব্যক্তির ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করা যায়। আর এখন যদি দেখি রিলেটিভ অ্যাডভার্ব, তো রিলেটিভ অ্যাডভার্বের আগে আমরা অ্যাডভার্বের সংজ্ঞাটা যদি জানি তাহলে আমাদের পক্ষে রিলেটিভ ক্লজ। আমরা আরেকটি কথা ভুলেই গেছি, অ্যাডজেক্টিভ ক্লজের কিন্তু আরেকটি নাম রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজের ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্বও ব্যবহার করা হয়। তো রিলেটিভ অ্যাডভার্বগুলো কি, তার আগে আমরা অ্যাডভার্বের সংজ্ঞাগুলো দেখি। তো অ্যাডভার্ব দ্বারা কী বোঝায়? আমরা জানি অ্যাডভার্ব দ্বারা প্রধানত তিনটি শব্দ বোঝায়, টাইম, প্লেস এবং ম্যানার, তার সাথে রিজন। আর যদি টাইম বোঝায় আমরা জানি হোয়েন ব্যবহার করি আমরা, আর যদি প্লেস বা স্থান বোঝায় হোয়ার, আর যদি ম্যানার বোঝায় হাউ, আর যদি রিজন বোঝায়
হোয়াই। তো এই চারটি শব্দ যদি বাক্যের মধ্যে রিলেটিভ অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয় তাহলে এগুলো সহ পরের অংশটুকুকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, হোয়েন, হোয়ার, হাউ এবং হোয়াই এরা কিন্তু রিলেটিভ প্রোনাউন হিসাবে ব্যবহার করা যায়। তো আমরা পরবর্তী পর্যায়ে লেকচারগুলোতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন দেখব আরেকটি বৈশিষ্ট্য অ্যাডজেক্টিভ ক্লজের। অ্যাডজেক্টিভ ক্লজ যদি আমরা ইজিলি চিনতেই চাই, আমাদের জন্য সবচাইতে বেশি যে বিষয়ে ফোকাস করতে হবে অ্যান্টিসিডেন্ট। তো বন্ধুরা, সহজ কথায় কোনো স্টুডেন্ট যদি ইজিলি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ আইডেন্টিফাই করতে চায় তাহলে তাকে সবার আগে চিন্তা করতে হবে অ্যান্টিসিডেন্টের দিকে। তো অ্যান্টিসিডেন্টটি মূলত নির্দেশ করে অ্যাডজেক্টিভ ক্লজকে। তো অ্যান্টিসিডেন্ট অন্য কোনো ক্লজে, যেমন নাউন ক্লজে বা অ্যাডভার্ব ক্লজে কিন্তু থাকে না। সেই জন্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে এক্সামগুলো থাকে, তো কোনো স্টুডেন্ট যদি শর্টকাটে ক্লজ চিনতে চায় বা শর্টকাটে কোনো ক্লজকে যদি আইডেন্টিফাই করতেই চায় তাহলে সবার আগে কিন্তু তাকে দেখতে হবে ওই ক্লজের শুরুর আগে অ্যান্টিসিডেন্ট আছে কিনা। তো বন্ধুরা, এখন প্রশ্ন জাগে, হোয়াট ইজ কল্ড অ্যান্টিসিডেন্ট? রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি কোনো নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে তাদেরকে বলা হবে অ্যান্টিসিডেন্ট। আর অ্যান্টিসিডেন্টের অর্থ আসছে পূর্বগামী বা পূর্বে গমন অথবা পূর্বপদ। আমাদের এখানে কিন্তু আমাদের সবচাইতে বেশি এমফাসিস করতে হবে। উদাহরণের মাধ্যমে আমরা অ্যান্টিসিডেন্টকে আরও ক্লিয়ারভাবে জানার চেষ্টা করব, তারপরে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তার মানে অ্যান্টিসিডেন্টের পরে এই কনজাংশনগুলো থাকবে আর এই কনজাংশনগুলো সহ বাকি অংশটুকুকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এখন দেখি যারা আরও সহজে অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে চায় তাদের আর একটা কাজ করতে হবে। খুবই সতর্কতার সাথে একটা স্টুডেন্টকে খেয়াল করতে হবে, অ্যান্টিসিডেন্টের উপর যদি আমরা প্রশ্ন করি হুইচ, বা মেন ক্লজের সাবজেক্টের উপর অথবা অবজেক্টের উপর, যাকে আমরা বলি অ্যান্টিসিডেন্টের উপর যদি আমরা প্রশ্ন করি হুইচ টাইপ অর হুইচ কাইন্ড, হোয়াট সর্ট, বা কী ধরনের, যাকে আমরা বাংলায় বলতে পারি কোনটি, কোন ধরনের, কী রকম, এই রকম যদি আমরা নাউন বা প্রোনাউনের উপর, যাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলি, নাউন বা প্রোনাউনের উপর যদি আমরা প্রশ্ন করি কোনটি, কোন ধরনের, কী রকম, আমরা যে উত্তরটা পাবো সেই উত্তরটাই হবে মূলত আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ শর্টকাটে চেনার পদ্ধতি। এখন যাব আমাদের এক্সাম্পলে। তো বন্ধুরা, এক্সাম্পলগুলোই কিন্তু আমাদের মূলত কোনো ক্লজকে চেনার জন্য বেশি হেল্পফুল হয়। তো ফার্স্ট এক্সাম্পল আমরা দেখব, দি বয় হু কেম হিয়ার স্টাডি ইজ মাই ফ্রেন্ড। গতকাল যে বালকটি এখানে এসেছিল সে আমার বন্ধু। বন্ধুরা, এখন যদি আমরা দেখি হু কেম হিয়ার স্টাডি, এই অংশটা যে গতকাল এখানে এসেছিল, যদি এই অংশটুকু আমরা বলি তাহলে কিন্তু অর্থ ক্লিয়ার নয়। আর যদি বলা হয় দি বয় ইজ মাই ফ্রেন্ড, বালকটি আমার বন্ধু, তাহলে কিন্তু অর্থ ক্লিয়ার। আর হু কেম হিয়ার স্টাডি, এই অংশটুকু পরিপূর্ণ অর্থ যদি প্রকাশ করতে চাই তাহলে দি বয় হু ইজ মাই ফ্রেন্ড এটার উপর নির্ভর করতে হবে। তো হু কেম হিয়ার স্টাডি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এখন যদি বলা হয় কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে, তো তার জন্য আমরা একটু ব্যাখ্যায় যাব। ফার্স্ট ওয়ান, আমাদেরকে সবার আগে দেখতে হবে স্টার্টিং হয়েছে কি দ্বারা, হু দ্বারা। আমরা জানি হুকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের আগে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে পারে একটি নাউন বা প্রোনাউন থাকবে, আর এই নাউন বা প্রোনাউনটিকেই বলা হবে অ্যান্টিসিডেন্ট। আমরা অ্যান্টিসিডেন্ট, তো অ্যান্টিসিডেন্ট যদি থাকে, অ্যান্টিসিডেন্ট সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়। কী অতিরিক্ত তথ্য? যে বালকটি গতকাল এসেছিল, অর্থাৎ হুইজ বয়, ফর এক্সাম্পল ইউ সে হুইজ বয়,
গতকাল যে বালকটা এসেছিল ওই বালক, তার মানে আমরা অতিরিক্ত তথ্য পাচ্ছি, অন্য কোনো বালক নয়, গতকাল আসা বালকটি। তো বন্ধুরা ইউসি তাহলে অতিরিক্ত তথ্য দিয়েছে, তার আগে আছে একটা অ্যান্টিসিডেন্ট, যার ফলে হু কেম হিয়ার স্টাডি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। আর ক্লজের শর্তগুলো পূরণ হয়েছে, যেমন ক্লজ হতে হলে পারে একটি সাবজেক্ট লাগে। আমরা মনে হয় যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে তারা জানি রিলেটিভ প্রোনাউনগুলো এরা সবাই নিজেরাই সাবজেক্ট হতে পারে। তারপরে একটি অবশ্যই সাবজেক্টের পর একটা প্রাইড ভার্ব থাকতে হবে। প্রাইড ভার্ব হিসাবে এখানে আছে কেম, যার ফলে সাবজেক্টও আছে, প্রাইডও ভার্ব আছে। তারপরে একটি বৃহত্তর বাক্যের অংশ। এই বাক্যটা যদি পরিপূর্ণ দেখি, দ্য বয় হু কেম হিয়ার স্টাডি ইজ মাই ফ্রেন্ড, অবশ্যই হবে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি ক্লজ থাকে, একটি থাকে মেন ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ যে তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। যেহেতু এই ক্লজের শুরুর আগে, দ্যাট মিনস রিলেটিভ প্রোনাউনের আগে এখানে আছে অ্যান্টিসিডেন্ট, যার ফলে হু কেম হিয়ার স্টাডি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। বন্ধুরা এখন দেখব আমাদের আরেকটি এক্সাম্পল নাম্বার 2, ইট ইজ ইউ হু হ্যাজ স্টোলেন মাই হার্ট, তুমি আমার হৃদয় চুরি করিয়াছো। তো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স হয় দুইটি অংশ আছে, একটি মেন ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। তো হু হ্যাজ স্টোলেন মাই হার্ট এই অংশটা স্টার্ট হয়েছে রিলেটিভ প্রোনাউন হু দ্বারা। আর রিলেটিভ প্রোনাউন হুর আগে আছে আমাদের একটি প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। বন্ধুরা তো অ্যান্টিসিডেন্টের পরে যে ক্লজ থাকে একদম সহজ ভাষায় সেইটি হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের এখানে বৈশিষ্ট্য আছে একটি সাবজেক্ট, একটা প্রাইড ভার্ব। তো আমার মনে হয় ফার্স্ট এক্সাম্পল আর দ্বিতীয় এক্সাম্পল একই রকম, যার ফলে ফার্স্ট এক্সাম্পলটা যদি আমরা বুঝি তাহলে দ্বিতীয়টাও ইনশাল্লাহ বুঝতে পেরেছি। নেক্সট ওয়ান, 3 নম্বর স্ট্রাকচারে, দি বয় হোম ইউ নো ইজ মাই ফ্রেন্ড। তো এখানে যদি আমরা দেখি তাহলে হোম ইউ নো যাকে তুমি চেনো, ইজ মাই ফ্রেন্ড সে আমার বন্ধু। দি বয় হোম ইউ নো যে বালকটিকে তুমি জানো বা চেনো, ইজ মাই ফ্রেন্ড সে হয় আমার বন্ধু। তো বন্ধুরা ইউ সি হোম, এখানে হোম রিলেটিভ প্রোনাউন, তারপরে ইউ নো তুমি জানো। তো ইউ এখানে সাবজেক্ট হিসাবে, আর রিলেটিভ প্রোনাউন আসলে আমরা ফার্স্ট একটু আমি ইনফরমেশন একটু বলতে দিয়েছি। হু রিলেটিভ প্রোনাউনিং একই সাথে সাবজেক্ট এবং কনজাংশন হিসাবে কাজ করে, আর হোমটা শুধুমাত্রই কনজাংশন হিসাবে কাজ করে, সাধারণত সাবজেক্ট হিসাবে বা অবজেক্ট হিসাবে কাজ করে না। তো বন্ধুরা দেখি এখন হোম ইউ নো এই অংশে হোমটা আমাদের রিলেটিভ প্রোনাউন, তারপরে ইউ সাবজেক্ট আর নোটা প্রাইড ভার্ব, যার ফলে এটা একটি অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা আবার আমাদের খেয়াল করতে হবে হোম ইউ নো এই অংশটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এখানেও আমাদের বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য পেয়েছি, কারণ যাকে তুমি জানো, যাকে তুমি চেনো, এটা অবশ্যই বয়কে ইন্ডিকেট করছে। আর নাউন সম্পর্কে যেটা কিছু বলে বা আমাদেরকে বর্ণনা দেয় সেটাই হয় অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ যদি কোনো শব্দগুচ্ছ বর্ণনা করা হয় তাহলে সেটা হয় অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যেহেতু এখানে সম্পূর্ণ একটা ক্লজ আছে যেটা বয় সম্পর্কে বলছে, যার ফলে হোম ইউ নো অবশ্যই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বন্ধুরা এখন দেখবো আমাদের আরেকটি এক্সাম্পলে, ইউ সি দ্য বয় হুজ ফাদার ইজ এ ডক্টর কেম হিয়ার স্টাডি। বালকটি যার পিতা একজন ডাক্তার, তিনি বা সে গতকাল এখানে এসেছিল। ইউ সি এখানে রিলেটিভ প্রোনাউন হুজ দ্বারা শুরু হয়েছে এবং দ্য ফাদার ইজ এ ডক্টর, দ্যাট মিন্স এখানে রিলেটিভ প্রোনাউন হু দ্বারা শুরু হয়েছে এবং ডক্টর দ্বারা শেষ হয়েছে। হুজের পরে একটি সাবজেক্ট আছে, তারপরে নাইট ভার্ব আছে। তো বন্ধুরা এর আগেই একটি আছে অ্যান্টিসিডেন্ট।
তো বন্ধুরা, তো হুজ ফাদার ইজ এ ডক্টর, এই বালক সম্পর্কে আমাদের অতিরিক্ত তথ্য পেয়েছি। তার মানে এটা বর্ণনা করছে আবার এই বালকটিকেই, অর্থাৎ বালকের অর্থকে ফুটায় তুলছে হুজ ফাদার ইজ এ ডক্টর এই ক্লজ দ্বারা। তো এটা একটি অ্যাডজেক্টিভ ক্লজ। আর দ্য বয় কেম হিয়ার স্টাডি, এই বাক্যটি মেন ক্লজ। তো বন্ধুরা, এখন দেখব আমরা আরও কয়েকটা এক্সাম্পল। তো এক্সাম্পল নাম্বার 5, আই স এ বেবি হুইচ ওয়াজ ক্রাইং। আমি একটি শিশু দেখেছিলাম যে কিনা কাঁদছিল। তো এখন যদি দেখি হুইচ ওয়াজ ক্রাইং, আমরা জানি হুইচ একটি রিলেটিভ প্রোনাউন, আর হুইচ সাধারণত ইতর প্রাণী বা শিশুর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এখানে বেবি আমাদের শিশু, আর হুইচ ওয়াজ ক্রাইং, এই হুইচ ওয়াজ ক্রাইং এই ক্লোজটা সম্পূর্ণ ডিসক্রাইব করছে দ্য বেবিকে। তো এখন যদি প্রশ্ন করা হয় হুইচ বেবি অথবা হুইচ টাইপ অফ বেবি, তাহলে কিন্তু উত্তরটা আসবে কন্দনমান বা কাদা অবস্থায় শিশু, অর্থাৎ বেবি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তাছাড়াও হুইচটা একটা রিলেটিভ প্রোনাউন, আর তার আগে যেহেতু একটা নাউন আছে, আর আগে যদি নাউন থাকে এই কোনো নাউনের আগে, তাহলে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তো বন্ধুরা, অ্যান্টিসিডেন্টের পরে যে ক্লজটা থাকে সেটাও হবে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখব আমাদের এক্সাম্পল 6-এ, আই বট এ বুক, আমি একটি বই কিনেছিলাম। ইয়েস, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু বইটা ছিল খুবই আনন্দদায়ক। ইউ সি, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। আমরা যদি এই বুকের উপর প্রশ্ন করি, হুইচ বুক অর হোয়াট সর্ট অফ বুক অর হুইচ কাইন্ড অফ বুক, কোন ধরনের বইটা আমি কিনেছিলাম, তাহলে উত্তর হবে দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, যেটা ছিল চমৎকার বা ইন্টারেস্টিং। আর এখানে এই বুক একটি বস্তু হওয়ায় বস্তু পরে দ্যাটই বেশি ব্যবহার করা হয়। দ্যাট মিন্স এই ক্লোজটা সম্পূর্ণ ডিসক্রাইব করছে বুক সম্পর্কে, এ বুক অ্যান্টিসিডেন্ট, আর দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমার মনে হয় আর ব্যাখ্যা না করলেও হবে। এখন যদি আমরা যাই উদাহরণ 7-এ, আই নো দ্য টাইম, আমি সময়টাকে জানি। হোয়েন হি উইল কাম ব্যাক, কখন সে ফিরে আসবে। ইউ সি, দ্য টাইম অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্ট সময়ের জন্য আমরা জানি হোয়েন ব্যবহার করা হয়। তাহলে হোয়েন হি উইল কাম ব্যাক, তো এই হোয়েন হি উইল কাম ব্যাক এটা আমাদের অতিরিক্ত তথ্য দিচ্ছে দি টাইম সম্পর্কে, অর্থাৎ টাইম ফ্রেজকে, আর এখানে টাইম নাউনকে অতিরিক্ত তথ্য দিচ্ছে হোয়েন হি উইল কাম ব্যাক সম্পূর্ণ ফ্রেজটা, যার ফলে এটা হবে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো বন্ধুরা, এখন দেখবো আমাদের আর একটা এক্সাম্পলে, এক্সাম্পল নম্বর 8, আই নো দ্য প্লেস, আমি ওই জায়গাটা চিনি। হোয়ার শি লিভস, যেখানে সে বাস করে। হুইচ প্লেস ডু ইউ নো, তুমি কোন জায়গাটাকে চেনো। আমি ওই জায়গাটাকেই চিনি যেখানে সে বাস করে। তার মানে দ্য প্লেস সম্পর্কে অতিরিক্ত তথ্য পেয়েছি, যেখানে সে বাস করে। দ্য প্লেস অ্যান্টিসিডেন্ট, আর হোয়ার শি লিভস আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে আমরা বলতে চাচ্ছি কোনো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্বের আগে যদি নাউন থাকে তাহলে পরের ক্লজকেই বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো চলো যাই, আমরা দেখি আমাদের আরও কিছু এক্সাম্পলে। তো এক্সাম্পল নাম্বার 9, তো আই নো দ্য ওয়ে হাউ আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি জানি ওয়ে বা পথ কীভাবে সমস্যাটি সমাধান করা যায়। তো বন্ধুরা, এখন যদি দেখি তাহলে হাউ আই ক্যান সলভ দ্য প্রবলেম এটা একটি ক্লজ, আর এই ক্লজটা তার অর্থের জন্য মেন ক্লজ আই নো দ্য ওয়ের উপর নির্ভরশীল। তো এখানে শুরু হয়েছে আমাদের হাউ দ্বারা।
তো এখানে হাউ আমরা জানি রিলেটিভ অ্যাডভার্ব। তো এই হাউ দ্বারা শুরু হয়েছে এই সম্পূর্ণ ক্লোজটা দ্য ওয়েকেই নির্দেশ করছে, যার ফলে দ্য ওয়ে এখানে অ্যান্টিসিডেন্ট। আমরা মনে হয় জানি কনজাংশনের অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের আগে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে আমরা বারবার ইঙ্গিত করেছি। তো বন্ধুরা, অ্যান্টিসিডেন্টের পরে পরিপূর্ণ একটি ক্লজ আমরা পেয়েছি যার নাম অ্যাডজেক্টিভ ক্লজ। তো আরও একটি কথা, দি ওয়ে উপায় বোঝার পর আমরা মনে হয় জানি হাউ ব্যবহার করা হয়। তো এখন দেখবো আমাদের আর একটা এক্সাম্পলে, আই নো দ্য রিজনস, আমি কারণটি জানি। হোয়াই শি ওয়াজ ক্রাইং, কেন সে কান্নাকাটি করছে বা কেন সে কাঁদছে। কেন সে কাঁদছে, দ্য রিজন কেই নির্দেশ করছে, অর্থাৎ দ্য রিজন এই ফ্রেজটাকেই নির্দেশ করেছে। রিজনটা এখানে অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের পরে যেহেতু একটা ক্লজ আছে যার ফলে এই ক্লজটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এই তো গেল আমাদের সম্পূর্ণ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বগুলোর ব্যবহার। তাছাড়াও কিন্তু আরও কিছু আমরা কনজাংশন পাই যেগুলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজকে চিনতে সাহায্য করে, যেমন অ্যাজ। অ্যাজ এখানে হবে রিলেটিভ অ্যাডভার্ব। ফর এক্সাম্পল, দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই ওয়ান্টেড, আমি যে ধরনের বই চেয়েছিলাম ঠিক এই বইটা সেটি। তো ইউ সি এখানে অ্যান্টিসিডেন্ট দ্য বুক, আই ওয়ান্টেড এটা একটা ক্লজ, আর এই ক্লজটা সম্পূর্ণ নির্দেশ করছে দ্য সেম বুককে, যার ফলে এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আর দি সেম বুক অ্যান্টিসিডেন্ট। তো এছাড়াও বন্ধুরা বাটও আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ চিনতে সাহায্য করে। ইউ সি দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড, এমন কোনো মানেই যে কিনা তার বাচ্চাকে ভালোবাসে না। এখানে বাটটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, আর হুর রিপ্লেসমেন্ট হিসেবে আমরা বাট ব্যবহার করি। তো এখানে লেখাও যেত দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। বাট এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন। তো এই হলো আমাদের মোটামুটি যতগুলো কনজাংশন আমাদের অ্যাডজেক্টিভে ব্যবহার করা হয়, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডজেক্টিভ, তার সম্পর্কে কিছু ধারণা। তো বন্ধুরা, সবসময় আমাদের একটু ব্যতিক্রমগুলোই পড়তে হয় যারা আমরা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চাই তাদের জন্য, যার ফলে তোমাদেরকে যেখানেই ব্যতিক্রম সেখানে তোমাদেরকে বেশি পড়তে হবে যদি তুমি ভালো স্টুডেন্ট হতে চাও। তো এখন দেখব আসলে এই কনজাংশনগুলো থাকলেই যে অ্যাডজেক্টিভ ক্লজ হবে এমনটাও কিন্তু নয়, কখনো কখনো কনজাংশনগুলো সাইলেন্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, ওয়ান, দ্য বুক হুইচ আই বট ইজ লস্ট, আমি যে বইটা কিনেছিলাম সেটা আমি হারিয়ে ফেলছি। ইউ সি হুইচ আই বট, তো হুইচ আই বট এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, আর মেন ক্লজ দ্য বুক ইজ লস্ট। তো বন্ধুরা, এখানে যদি আমরা শুধু বলি বা কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে আই বট, এর নিচেও যদি না থাকে তাহলেও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ লিখতে হবে, কারণ এখানে তার আগে হুইচটা সাইলেন্ট আছে, আর এখানে অ্যান্টিসিডেন্ট দ্য বুক। দ্বিতীয় এক্সাম্পলে, দ্যাট ইজ দ্য বয় হোম ইউ মিট ইয়েস্টারডে, এই সেই বালক যাকে তুমি গতকাল দেখেছিলে। তো হোম ইউ মিট ইয়েস্টারডে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের অ্যান্টিসিডেন্ট দ্য বয়। তো যদি শুধু এইটুকু লেখা থাকে ইউ মেট ইয়েস্টারডে, আমাদের কিন্তু চিন্তা করতে হবে এর আগে অবশ্যই একটা কনজাংশন আছে অর্থ অনুসারে, যেটা আছে সাইলেন্ট। তো বন্ধুরা, এই তো গেল আমাদের সাইলেন্টও রাখা যায় যে কনজাংশনগুলো সেগুলো। এখন দেখব আমাদের আরও কয়েকটা এক্সাম্পল একটু ব্যতিক্রমভাবে, যার মাধ্যমে আমরা দেখব আসলে সব সময়ই যে
অ্যাডজেক্টিভ ক্লোজের আগে অ্যান্টিসিডেন্ট থাকবে এমনটি কিন্তু নয়, একটু ব্যতিক্রমও করতে পারি। তো এই ব্যতিক্রমগুলো আমরা দেখব। এটা আমার দৃষ্টিতে এই ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে সেন্টেন্সের অর্থের দিকে। দিস ইজ দ্য বয় অ্যাবাউট হোম আই টোল ইউ। এই সেই বালক যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। ইউ সি, এখানে হোম আমাদের কনজাংশন আর হোম আই টোল ইউ আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা ইউ সি, সব ক্ষেত্রে আগে দেখছি যে রিলেটিভ প্রোনাউনের আগে হোক, রিলেটিভ অ্যাডভার্বের আগে হোক অ্যান্টিসিডেন্ট থাকে। এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট নেই, আছে কি প্রিপোজিশন। তার মানে প্রিপোজিশনের পরেও যদি কোনো রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব থাকে, আসলে প্রোনাউনটাই বেশি থাকবে, তাহলেও কিন্তু সেটা ধরে নিতে হবে অর্থর যদি তার আগের নাউন সম্পর্কে, যেমন এখানে দি বয় সম্পর্কে আমাদেরকে অতিরিক্ত তথ্য দিছে। যদি অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটাও হবে অ্যাডজেক্টিভ। আসলে নাউনকে কোয়ালিফাই বা মডিফাই করলেই সেই ক্লোজটাকেই আমরা বলবো মূলত আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট ওয়ান, দ্য ফ্ল্যাট ইন হুইচ দে লিভ। ফ্ল্যাটটি যেখানে তারা বাস করে ইজ ভেরি গর্জিয়াস, সেটা খুবই সুন্দর। ইউ সি, হুইচ দে লিভ, এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজের আগেকার মতনই এখানে অ্যান্টিসিডেন্টের পরে একটা প্রিপোজিশন আসছে, কিন্তু হুইচ দে লিভ ইন, তারা প্রিপোজিশনের আগে যে নাউন আছে এটাকেই নির্দেশ করছে, যার ফলে হুইচ দে লিভ ইন আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো বন্ধুরা, এই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে বিস্তারিতই বলা চলে একটি বড়ই লেকচার। আমরা যদি অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে বিস্তারিত জানতেই চাই তাহলে কিন্তু আমাদের আসলে লেকচারটা বড়ই হয়, কারণ শর্টকাটে আসলে সব কিছু জানা যায় না। তো শর্টকাটের ক্ষেত্রে আমি বলবো একদমই শর্ট করে, যদি কোনো স্টুডেন্ট জানতে চায় যে ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলে। আর আরেকটা থিওরি, অ্যান্টিসিডেন্টের উপরে যদি হুইচ বাংলাতে যাকে বলা হয় কোনটি, কোন ধরনের বা কী রকম, দ্যাট মিন্স হুইচ টাইপ অর কাইন্ড, হোয়াট শর্ট ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই বা যে উত্তরটা তোমরা পাবে বা আমরা পাই তার নামই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। এই হলো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছ থেকে ছোট্ট একটুকু লাইক চাই, আর যদি একটু বেশি ভালো লাগে একটি কমেন্ট, আর শেয়ারের উপযুক্ত যেতে হয় তাহলে শেয়ারও আশা করি। তো বন্ধুরা, আমাদের পরবর্তী পর্যায়ের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইবার হবে। তো সবাই ভালো থাকি, সবাইকে ভালো রাখি এই কামনায়। আল্লাহ হাফেজ।